আমরা বিশ্ববিদ্যালয়গুলো কোটি কোটি টাকা খরচ করে সেখানে তৈরি করি কেন, এবং আমরা শিক্ষাদান পদ্ধতি এডুকেশনের পিছনে খরচ করি কী জন্যে? শুধু কি একজন বই পড়ুয়া ছাত্র বানানোর জন্য, না একটা ডিবেটিং সোসাইটির একজন মেম্বার বানানোর তার জন্য? আমরা মাল্টি ট্যালেন্ট, তাই তো? পরবর্তীতে জীবনে এসে যুদ্ধে মোকাবেলা করতে পারবে এবং আমাদের এই রাষ্ট্রের কাজে লাগবে, তাই না? এই মাল্টি ট্যালেন্ট তৈরির জন্য তো এখন মাল্টি ট্যালেন্ট তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক বইগুলো পড়লে যে হবে তা না। আপনি ইতিহাসের ছাত্র বিধায় ইকোনমিক্স পড়বেন না, ইকোনমিক্সের ছাত্র বিধায় আপনি উপন্যাস পড়বেন না। বিশ্ববিদ্যালয় কিন্তু এই জ্ঞান দেয় না। বিশ্ববিদ্যালয় তো ক্লাসের হওয়ারই রেওয়াজ কম। আপনি অক্সফোর্ডে আপনার বা আপনি ক্যামব্রিজে যান, অথবা বোস্টনে যান, অথবা MIT-তে যান, অথবা আরও বড় কোনো বিশ্ববিদ্যালয় দেখবেন ওখানে ছাত্র শিক্ষকের যে গ্রুপ ক্লাসগুলো হয় সেটা হলো ইম্পর্টেন্ট ক্লাস, এবং ওইখানে মেধা বিকাশের বিভিন্ন রকম রাস্তা দেখবেন। ও বললো না ডিবেটিং সোসাইটি, আমাদের স্টেডিয়ামগুলো আছে, আমাদের BNCC আছে, তাই না? আবার ছোট ছোট কবিতা সংগঠন আছে, আমাদের সময় ছিল আবৃত্তি সংঘ ছিল, গল্প বলার ছিল, আবার স্টাডি সার্কেল বসতো, তাই না? অর্থাৎ বলা হচ্ছে যে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। এখন এই মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হলেও একই অবস্থা ছিল। এখন হলে কোন ছেলেকে গেস্ট রুমে ডাকছে, কোন ছেলে সিট পাচ্ছে না, এই দোষ কি ছাত্র নেতাদের না প্রশাসনের? এটাকে বলেন। কিন্তু ছাত্র না এটা কিন্তু বললে হবে। আপনি না, যে কথাটা হাদি বলল হেলাল ভাই, যে কথাটা হাদি বলল অলমোস্ট এটা আপনিও জানেন আমিও জানি। না এটা তো আপনি এটা কি উচিত? এটা কি উচিত? তো নিশ্চয়ই না। তাইলে ঠিক দোষটা কার? না, সেই প্রশাসন না, ছাত্রদের বলবো না। চুরি হয়ে গেল, চোরের দোষ। আপনি বাড়ির যে সিকিউরিটি নেই সেটা বলবেন না আপনি? না, সেটা বলবো, কিন্তু আমার কথা হচ্ছে প্রশাসনের যে প্রভাব থাকে। আমি বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরঞ্চ লেজুর বৃত্তি শব্দটা তাদের জন্য ব্যবহার করুন, কারণ তারা বিভিন্ন রাজনৈতিক দলকে প্যাম্পারিং করে, কেউ ভিসি হবে, কেউ প্রভিসি হবে, আবার ভিসিকে প্যাম্পারিং করে কেউ প্রক্টর হবে, কেউ হলের প্রভোস্ট হবে। এখানে ছাত্রদের দোষটা আপনি পেলেন কোথায়? এখানে গেস্ট রুম কালচার যদি প্রভোস্ট এটা দমন না করতে পারে, সেই প্রভোস্টের পদত্যাগ করা উচিত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে যখন একজন কর্মচারী আপনার নিন্দামন্দ বলল, বাজে কথা বললো তার ড্রেস নিয়ে, তখন আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই দোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দিল, এবং সেই ছাত্রকে আপনার জেল থেকে ছেড়ে, থানার থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা ঢালা দিল। ভিসি কোনো দায়িত্ব পালন করলো না। একজন কর্মচারী একজন ছাত্রীকে আপনার লাঞ্ছিত, মানে বাজে কথা বলল, কারণ ওই ভিসি যে কোনো না কোনোভাবে ওই কর্মচারীর কাছে বন্দি, কোনো না কোনোভাবে ও সরকারের কাছে, মানে ওর যে নিয়োগকর্তা তার কাছে বন্দি, বুঝছেন? সুতরাং আপনি ছাত্রদের দোষ, গেস্ট রুম কালচার, সিট না পাওয়া, এরশাদ আমলের মতো ভয়াবহ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ছিল না। কাঞ্চন ভাই তখনকার ছাত্র, আপনি যে এরশাদ আমলের ভয়াবহ, পুলিশ ঢুকতে পারতো না, ক্যান্টনমেন্ট ছিল ছাত্রদের, কিন্তু শিক্ষকদের যে ক্ষমতা ছিল, এখনো আমাদের প্রভোস্ট যারা ছিল, আমরা ইচ্ছে করলে একটা সিট নিতে পারতাম না। আপনি যে হলে ছিলেন, আপনি ইচ্ছে করলে একটা সিট নিতে পারতেন না, প্রভোস্টের অনুমতি লাগতো। ইচ্ছে করলে একটা বহিরাগত থাকতে পারতো না, ওই ঠিকই রাত্রে পুলিশ রেড দিত, ওই বহিরাগত তখন শিক্ষকের কাছে পারমিশন নিত। এখনের শিক্ষকদের অবস্থা হয়েছে কি, যে তিনি নিজের চেয়ার ঠেকানোর জন্য ব্যস্ত থাকে, ছাত্রদের ঠেকাবে কি, চেয়ারটা কখন হয়তো নিয়ে দৌড় মারলো। সুতরাং আপনি এই ছাত্র রাজনীতি, ছাত্র নেতার উপর দোষ না দিয়ে প্রশাসনের উপর দোষ দেন। সিনিয়র শিক্ষকরা ছাত্র নেতাদের সাথে বিভিন্ন তদবির করেন, তাদের সাথে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট চান, যাতে তাদের মাধ্যমে বড় জায়গায় একটা খবর পৌঁছানো যায়। ধরেন সে খুবই একটা প্রভোস্ট, ছোট পোস্ট, আরও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ভালো ভালো পোস্টে আছে, তারা ওই ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের ছাত্রদের কাছে চান, অ্যাপয়েন্টমেন্ট চান, তারপরে বলেন যে আমাদেরকে একটু করে দাও। তো বরং সেইখানটায় ধরা দরকার যে আমরা ওই পেশাজীবী জায়গাটা ক্লিয়ার করতে পারি কিনা। আর কিন্তু এই কালচার তো আপনি একদিনে বন্ধ করতে পারবেন না। এই যে কালচার, এই কালচারটা তো আপনি একদিনে শেষ হবে না। ভাই যেটা বলছিল, দুটো ঘটনা চোখে পড়ছে গত সপ্তাহে। জামাতে ইসলামী সম্ভবত কোন জেলা পরিষদের একটা রুমে, সরকারি স্থাপনা, সেখানে তারা অফিস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের একটা রুমে
শাহবাগ বিএনপির কোন ওয়ার্ড সেখানে অফিস বানাইছে, দুইটাই মিডিয়ায় আসছে। এবার এখন আপনি ভাবেন যে ওই রেজিস্টার বিল্ডিং এর যে রেজিস্টার তার কতটুকুন গার্ড সেটি অ্যালাউ করতেছে যে শাহবাগ বিএনপির একটা ওয়ার্ড তারা রেজিস্টার বিল্ডিং এর একটা রুমের অফিস বানাই ফেলছে। আবার সেই জেলার ডিসিটি চিন্তা করেন, জেলা পরিষদের একটা জায়গায় জামাত, এর মানে কি তারা সবাইকে সন্তুষ্ট না করে ওই যে ন্যূনতম শক্তি সেই শক্তিটা তাদের নাই। এটা তো হ্যাঁ, এই দায়ও পলিটিশিয়ানদের নিতে হবে, কারণ পলিটিশিয়ানরা চায় তার দ্বারা অন্য যারা কাজ করবে তারা সবাই যত জানু হয়ে থাকুক, এটা পলিটিশিয়ানদেরও একটা চাওয়া, যাতে তারা তাকে সার্ভ করে। আর একটা কথা বলে আপনি যেটা প্রশ্ন করেছিলেন ভাইয়াকেও, যে এই যে আমরা এখানকার সব পলিটিক্যাল পার্টির প্রধানরা ছাত্র রাজনীতির পক্ষে এত ভালো কথা বলি, আপনি পারলে বলেন তো বাংলাদেশের 100 সেরা রাজনীতিবিদ গত 20 বছরে তাদের কয়টা ছেলে মেয়ে অ্যাক্টিভ ছাত্র রাজনীতি করছে? কেন তারা সব ছেলেদেরকে আমেরিকায় পাঠায়, কানাডায় পাঠায়, অস্ট্রেলিয়ায় পাঠায়, মানে অন্যের ছেলেটারে দিয়া, অন্যের মেয়েটারে দিয়া রাজনীতি করাইয়া সে নিজে মন্ত্রী হচ্ছে, এইটা সেইটা হচ্ছে, নিজের ছেলেটারে এলেবেল করে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। এবং আরো মজার ব্যাপার বলি, এর মধ্যে কিছু কিছু পলিটিক্যাল ফ্যামিলি আছে তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পরে এসে পলিটিক্সে ইনভলভ করাইছে। 10 জনের নাম বলতে পারবো। এর একজনের ছেলে মেয়েও দেশে বাংলাদেশে পড়াশোনা করে নাই, বাইরে পড়াশোনা করছে। বাইরে পড়াশোনা করে এসে এখন ধরেন, আমি এখন তো বলি বিএনপির একটা ইনপুট আমার খুব ভালো লেগেছে, এই যে সম্ভবত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা মাহাদি আমিন ভাই, তো মাহাদি আমিন ভাইয়ের তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আমি খুবই মুগ্ধ হই। তো উনি তো বাইরে থেকে পড়ে আসছে। তো এরা নিজেরাও বোঝে যে আমিও যদি আমার ছেলে মেয়েরে ভালো পলিটিক্স করাইতে চাই তাইলে আসলে বাংলাদেশে পড়াই হবে না, বাইরে থেকে পড়াই। কিন্তু ঠিকই যাদের পয়সা কম তাই আমি বাংলাদেশে এরকম রাজনীতিটা করাবো। এটা আমাদের সামষ্টিক কালচারে চেঞ্জ করতে হবে। জি।